ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবলের যে মেন এক্সাম 2022 সালে হয়েছিল তার জিকে পার্টটা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব, তার উত্তরগুলি জানবো এবং তার সাথে বিস্তারিতভাবে তার আলোচনা করব। সমস্ত প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, তাহলে পরবর্তী তোমাদের যে ডব্লিউপি বা পুলিশ সংক্রান্ত নানা রকম পরীক্ষা আছে সেই পরীক্ষায় তোমরা খুবই উপকৃত হবে বলে আমি আশা করি। তো চলো প্রথমে প্রশ্ন কি আছে দেখা যাক। দেখো কি বলা আছে, ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? তো ইলবার্ট বিলটা সম্পর্কিত ছিল এখানে অপশন সিতে যা আছে বিচার ব্যবস্থা তার সাথে। আচ্ছা, ইলবার্ট বিলটা পাস হয় 1883 সালে, এটার প্রশ্ন আসে পরীক্ষাতে, তোমরা এটাও লিখে রাখবে। 1883 সালে ইলবার্ট বিল পাস হয়। তখন ভাইসরয় কে ছিলেন? তখন ভাইসরয় ছিলেন লর্ড রিপন। এটা পরীক্ষাতে আসে, ঠিক আছে। এখান থেকে এরকমও প্রশ্ন হতে পারে, ইলবার্ট বিল কত সালে পাস হয়, ঠিক আছে। আচ্ছা, ইলবার্ট বিলটা কি ছিল? ইলবার্ট বিলটা আগে যখন ব্রিটিশদের শাসন ছিল সে সময় যখন কোনো ইংরেজ গ্রেপ্তার হতো, কোনো কারণে কোনো অন্যায় করলে যখন গ্রেপ্তার হতো, তখন তার বিচার করতো আলাদাভাবে, তাদের জন্য কোর্ট ছিল, সেশন কোর্ট। সেই সেশন কোর্টে তাদের বিচারকরা শুধুমাত্র ব্রিটিশরাই থাকতো, ঠিক আছে। অর্থাৎ বিচারকের আসনে শুধুমাত্র ব্রিটিশরা থাকতো, বিচারক ভারতীয়রা কোনো থাকতো না, শুধুমাত্র ব্রিটিশরাই ব্রিটিশদের বিচার করতো। তাহলে নিশ্চয়ই সেখানে যেখানে নিজেদের বিচারক থাকবে সেখানে ন্যায় বিচার পাওয়া যেত না ভারতীয়দের পক্ষে যদি কোনো অন্যায় হতো। তাহলে ইলবার্ট বিল বলেছিল যে ব্রিটিশদের যে সেশন কোর্ট সেখানে বিচারক হিসেবে কাদের বসাতে হবে? ভারতীয়দের বসাতে হবে, ঠিক আছে। এটাই ছিল ইলবার্ট বিলের মূল বক্তব্য, ঠিক আছে। এটার বিরুদ্ধে ব্রিটিশদের নানা রকম বিরোধ দেখা দিয়েছিল, কারণ ব্রিটিশদের স্বার্থে আঘাত লেগেছিল। ওরা নিজেরাই বিলটা এনেছিল লর্ড রিপনের আমলে, এটা একটা ভালো কাজ ছিল। ভারতীয় জাতিকে তারা এর আগে নিম্ন পর্যায়ে দেখতো, নিম্ন জাতি হিসেবে দেখতো, নিম্ন বুদ্ধিসম্পন্ন ভাবতো, কিন্তু ইলবার্ট বিল পাস করার পর তারা ভারতীয়দের কিছুটা উঁচু পদমর্যাদা দেয়, এটা স্বীকার করতেই হয়। চলো পরেরটা কি আছে দেখি। এখানে বলেছে ফেব্রুয়ারি মার্চ 2022-এ নিম্নলিখিত কোন রাজ্যতে বিধানসভা হয়েছে? সে সময় এই সময় 2022 সালে ফেব্রুয়ারি মার্চে বিধানসভা হয়েছিল উত্তরপ্রদেশে। চলো পরেরটা কি আছে দেখি। কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয় বিহারকে দ্বিখণ্ডিত করে, ঠিক আছে। কত সালে হয় এটা? এটা হয় বিহার থেকে হয় 2000 সালে। কত সালে হয়? 2000 সালে, ঠিক আছে। এর আগে কি ছিল? এর আগে যখন ব্রিটিশদের শাসন ছিল তখন বেঙ্গল প্রভিন্স বলা হতো, তখন বাংলা বিহার উড়িষ্যা একসঙ্গে সব ছিল, ঠিক আছে। বেঙ্গল প্রভিন্স বলা হতো তখন, বেঙ্গল প্রভিন্স। বেঙ্গল প্রভিন্সটা তোমরা জানো বঙ্গভঙ্গের জন্য তখন 1905-এ কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল, কিন্তু সেটা রদ করতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে বাংলাকে না ভাগ করে বাংলায় কেমন করা হয়েছিল? 1912 সালে কি করা হয়? 1912 সালে কি করা হয়? বাংলা রেখে দেওয়া হয়, বেঙ্গল প্রভিন্সকে বেঙ্গল রেখে দেওয়া হয়, আরেকটা ভাগ করে দেওয়া হয় বিহার এবং উড়িষ্যাতে। কি করা হয়? বিহার এবং উড়িষ্যাতে ভাগ করে দেওয়া হয়। তাহলে দুভাগ করে দেওয়া হলো, এখানে বাংলাকে ভাগ করা হলো না, এখানে বাংলাকে বিহার উড়িষ্যা একসাথে আর বেঙ্গল একসাথে করে দেওয়া হয়, ঠিক আছে। এর পরবর্তীকালে 1936 সালে কি হয়? 1936 সালে বিহার আলাদা হয়ে যায় এবং উড়িষ্যা আলাদা হয়ে যায়, বিহার আলাদা হয়ে যায় এবং উড়িষ্যা আলাদা হয়ে যায়, ঠিক আছে। এরা দুভাগ হয়ে যায় 1936-এ। এবং পরবর্তীকালে 2000 সালে কি হয়? 2000 সালে বিহার থেকে ঝাড়খণ্ড আলাদা হয়ে যায়, ঠিক আছে। চলো 13 নম্বর কি বলা আছে। সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? এটা হচ্ছে সুনীল গাভাস্কার। সুনীল গাভাস্কার যারা ক্রিকেট একটু পছন্দ করে তারা নিশ্চয়ই জানো, সানি বলে ডাকা হয় সুনীল গাভাস্কার। লিটল মাস্টার বলা হতো আগে, যদিও পরবর্তীকালে সচিন টেন্ডুলকার লিটল মাস্টার বলা হতো, ঠিক আছে। চলো পরেরটা দেখি। 19 নম্বর, এটা 19 নম্বর আছে তোমাদের কোশ্চেনে, নিম্নোক্ত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এখানে বিধান পরিষদ নেই, এটা হচ্ছে রাজস্থান। দেখো বিধান পরিষদটা কি, এটা তোমরা একটু ভালোভাবে জেনে নাও আগে। কেন্দ্রীয় আইনসভা কেমন আছে ভালো করে লক্ষ্য করো। দেখো কেন্দ্রীয় আইনসভার দুটো কক্ষ থাকে। কেন্দ্রীয় আইনসভাতে কটা কক্ষ থাকে? দুটো থাকে। একটা হচ্ছে উচ্চ কক্ষ যেটাকে বলা হয় রাজ্যসভা, আর একটা হচ্ছে নিম্ন কক্ষ যেটাকে বলা হয় লোকসভা, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভার। ঠিক একই রকমভাবে রাজ্যের যেটা আইনসভা থাকে, রাজ্য আইনসভাতে দুটি কক্ষ থাকে। একটা হচ্ছে উচ্চকক্ষ, উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ, উচ্চকক্ষের নাম বিধান পরিষদ, এবং নিম্নকক্ষের নাম বিধানসভা, বিধানসভা, ঠিক আছে। এটা হচ্ছে রাজ্যের। তাহলে বিধান পরিষদ কাকে বলে? বিধান পরিষদকে বলা হয়, বিধান পরিষদ কাকে বলা হয়? রাজ্যের যে আইনসভা, রাজ্যের আইনসভার যেটা উচ্চকক্ষ তাকে বলা হয় বিধান পরিষদ, ঠিক আছে। এরপর বিধান পরিষদ কোন কোন সমস্ত রাজ্যে কিন্তু কেন্দ্রীয় আইনসভাতে রাজ্যসভা লোকসভা আছে, কিন্তু রাজ্য আইনসভাতে বিধান পরিষদ বিধানসভা সব রাজ্যতে নেই,
ঠিক আছে, সব রাজ্যে বিধান পরিষদ নেই, বিধানসভা সব রাজ্যেই আছে, ঠিক আছে, কিন্তু বিধান পরিষদটা নেই সব রাজ্যের মধ্যে। তো কোন কোন রাজ্যের মধ্যে নেই বিধানসভাটা? ম্যাক্সিমাম রাজ্যের মধ্যে বিধান পরিষদ নেই, ঠিক আছে। কার কার আছে সেটা জানলে আমরা এটা কার কার নেই সেটা বুঝতে পারছি। কার কার আছে বিধান পরিষদ? বিধান পরিষদ আছে, উত্তরপ্রদেশ আছে, উত্তরে কার কার আছে? উত্তরে আছে উত্তরপ্রদেশ আর বিহার, ঠিক আছে, ভালো করে এটা মনে রাখবে। উত্তরে কার কার আছে? উত্তরপ্রদেশ এবং বিহারের আছে, ঠিক আছে। আর দক্ষিণে কার কার আছে? দক্ষিণে বলতে মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং দেখো এখানে কর্ণাটক, মহারাষ্ট্র, পরপর মিলিয়ে দেখো, কর্ণাটক আছে, মহারাষ্ট্র, মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এই 1 2 3 4 5 6 এই 6টি রাজ্যের বিধান পরিষদ আছে, ঠিক আছে। তাহলে কার নেই এখানে? এখানে অপশন কি হয়ে যাবে? রাজস্থানের নেই, বুঝতে পেরেছো? এরপর দেখো এটা কি বলছে, অমরকণ্টক থেকে নিম্নে কোন নদীটির উৎপত্তি? অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি? অমরকণ্টক থেকে এটা হবে নর্মদা নদীর উৎপত্তি। উৎপত্তি মাহির উৎপত্তি কোথায়? না, মাহির উৎপত্তি হচ্ছে মধ্যপ্রদেশে। এমপি লিখলে হতো মধ্যপ্রদেশে, মাহির উৎপত্তি মধ্যপ্রদেশে। সবরমতীর উৎপত্তি হচ্ছে আরাবল্লী পর্বত, রাজস্থানে যে আরাবল্লীটি আছে সে রাজস্থানের আরাবল্লী পর্বত, ঠিক আছে, রাজস্থানের আরাবল্লী পর্বত। রাজস্থানের আরাবল্লী পর্বত থেকে সবরমতীর নদীর উৎপত্তি। আর তাপি হচ্ছে মুলতাই, যেটা মধ্যপ্রদেশের সাতপুরা পর্বতের, ঠিক আছে, এটা মধ্যপ্রদেশে, ঠিক আছে, মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশে মুলতাই, মুলতাই, ঠিক আছে, বেতুল ডিস্ট্রিক্ট যেটা, মুলতাই, মুলতাই বেতুল ডিস্ট্রিক্টে, ঠিক আছে। এটা হচ্ছে তাপের উৎপত্তি। পরবর্তী কি আছে দেখা যাক। কুইনাইন, এটা খুবই কমন প্রশ্ন, যে কোনো পরীক্ষাতে এটা আসে। কুইনাইন নামক উপকার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এটা তোমাদের সবারই জানা দরকার। কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, ঠিক আছে। এটা কি 26 বুল অ্যান্ড বিয়ার শব্দবন্ধটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? বুল অ্যান্ড বিয়ার এটা হচ্ছে অর্থনীতির সাথে। যারা শেয়ার মার্কেট সম্পর্কে জানো, একটা জ্ঞান রাখো, তারা এটা বুল অ্যান্ড বিয়ার সম্পর্কে ভালো করে জানতে পারবে। বুল কাকে বলা হয়? বুল কাকে বলা হয়? যখন কোনো একটা শেয়ার ধরো কিনবে, ঠিক আছে, যদি সে শেয়ারটা বাড়ে এই আশা নিয়ে কেনা হয় এবং বাড়েও পরবর্তীকালে প্রফিটও কামানো যায়, তখন সেটা হচ্ছে বুল, ঠিক আছে। শেয়ারটা যখন রাইজ করবে এই আশা নিয়ে কেউ শেয়ার কিনে এবং পরবর্তীকালে শেয়ারটা বেড়েও যায় এবং মুনাফা অর্জন হয়, তখন তাকে বুল শেয়ার বলা হয়, ঠিক আছে। আর বিয়ার, বিয়ার কখন বলা হয়? ধরো কোনো একটা শেয়ার আশা করা হচ্ছে ডাউন হবে, ঠিক আছে, সেই শেয়ারটা ডাউন হবে ভেবে তাকে কী করে দেয়? বিক্রি করে দেয়, ঠিক আছে। বিক্রি করে দেওয়ার পর আবার শেয়ারটা যখন নেমে যায়, নেমে যাওয়ার পর যখন কম দামে ক্রয় করে, অর্থাৎ বিক্রি করছে তখনও লাভ করছে, আবার যখন দামটা কমে যাচ্ছে তখন কিনছে, ঠিক আছে, এটাকে বিয়ার বলা হয়, তখনও মুনাফা পাচ্ছে, ঠিক আছে। তাহলে বুল কখন? যখন উপরে উঠবে ভেবে কিনছে এবং মুনাফা কামাচ্ছে। আর বিয়ার কখন? যখন নিচে নামবে ভেবে আগেই বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, পরবর্তীকালে যখন নেমে যাচ্ছে তখন শেয়ারটা নামার পরে একদম সর্বনিম্নতে কিনে নিচ্ছে, তখন হচ্ছে বিয়ার পজিশন, ঠিক আছে। এই হচ্ছে বুল এবং বিয়ার পজিশন শেয়ারের। চলো পরেরটি কি আছে দেখি। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। প্রথমটা কি আছে? H2SO4, H2SO4 তো এটা সালফারিক অ্যাসিড, এটা নয়, ঠিক আছে, এটা নয়। তারপরটা H3, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের সংকেত, তাহলে সঠিক উত্তর করতে হবে H3। এটা কি আছে? C6H5OH, এটা হচ্ছে ফেনল, ফেনল বলতে যেটা কার্বলিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে ফেনল, ফেনল বা কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি? নিম্নলিখিত কোন যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি পর্বতমালা মানে হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, ভারতের পশ্চিম দিকে যে পর্বতমালাটা আছে তাকে বলা হয় পশ্চিম ঘাট পর্বতমালা। তো পশ্চিম ঘাট পর্বতমালা কোন কোন রাজ্যে অবস্থিত? পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে বলতে কে কে আছে? কোন রাজ্যে অবস্থিত বলছে, কোন রাজ্যে? এটা পশ্চিম দিকে পাবে তো কোথায় পাবে? মহারাষ্ট্রতে আছে। কোথা থেকে শুরু হয়েছে? মহারাষ্ট্রে গুজরাটের উপকূল থেকে শুরু হয়েছে। এই এবার ভারতের ম্যাপটা যখন দেখবে তোমরা, এই গুজরাটের এই অংশ থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে বিস্তৃত হয়ে গুজরাট, গোয়া, কর্ণাটকে 60% অবস্থিত, ঠিক আছে, হয়ে একদম দক্ষিণ বিন্দু পর্যন্ত, কন্যাকুমারিকা বিন্দুর যে ভারতের দক্ষিণ বিন্দু আছে, দক্ষিণ বিন্দু পর্যন্ত একদম বিস্তৃত এই পশ্চিমঘাট পর্বতমালা, ঠিক আছে। এই যদি পড়ে যে পশ্চিমঘাট পর্বতমালা কোন কোন রাজ্যে অবস্থিত, এমন পড়তে পারে কোন কোন রাজ্যে অবস্থিত, তাহলে কি বলবে? একটা মহারাষ্ট্র, একটা মহারাষ্ট্র যেটা আমরা এখানে পেয়েছি, তারপরে গোয়া, আরেকটা কি? গোয়া, আরেকটা কর্ণাটক যেখানে 60% প্রায় অবস্থিত, কর্ণাটক, আরেকটা হচ্ছে তামিলনাড়ু, আরেকটা তামিলনাড়ু,
ঠিক আছে, এই 4টা রাজ্যের মধ্যে অবস্থিত। ঠিক আছে, আর বিস্তৃত কত? বিস্তৃত পড়তে পারে তখন বলে বিস্তৃত হচ্ছে 1600 কিমি। ঠিক আছে, 1600 কিলোমিটার বিস্তৃত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কিছু দেখি। নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম রাজ্যকে? এটা হচ্ছে রাজস্থান। এবং ক্ষুদ্রতম হচ্ছে গোয়া। ঠিক আছে, এরপর আইরিশ। আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিশ মানব শরীরের কোথায় অবস্থিত? কান, চোখে অবস্থিত। ঠিক আছে, আইরিশ কোনটা? দেখবে অনেকেই বলে যে এর চোখের রং কালো, এর চোখের রং বাদামি রঙের চোখ। ঠিক আছে, ওই যে রঙের কারণে চোখটার, আমরা বলি চোখটা কালো, চোখটা বাদামি, যে রংটা দেখা যায় সেই রংটাই হচ্ছে আইরিশের রং। ঠিক আছে, যে রংটা দেখা যায় ওইটা একটা আইরিশ, একটা পাতলা পর্দা। ঠিক আছে, পর্দার রং অনুসারে চোখের রং হয়। ঠিক আছে, চলো এরপর বলেছে 1853 সালে প্রথম রেলপথ নির্মিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? প্রথম রেলপথ কোথায় যায়? 32 কিলোমিটার যায় 1853 সালে, লর্ড ডালহৌসি। 32 কিলোমিটার যায়, এটা কমন প্রশ্ন। ডালহৌসি যেটা প্রবর্তন করেন 32 কিলোমিটার প্রথম যায় কোথায়? মহারাষ্ট্রের বোম্বে থেকে। বোম্বে থেকে কোথায় যায়? থানে পর্যন্ত। এবং দুটোই অবস্থিত মহারাষ্ট্রে। 32 কিলোমিটার পথ যায় বোম্বে থেকে থানে পর্যন্ত, কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, পরে ঠিক আছে, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি কোন রাজ্যেতে অবস্থিত ছিল? চম্পারণ কোথায়? বিহারের চম্পারণ। সবাই জানো এটা আশা করি। ঠিক আছে, আচ্ছা, এটা থেকে একটা জিনিস মনে রাখা, সেটা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এটা পড়তে পারে পরীক্ষাতে, সেটা হচ্ছে 1917 সালে। এটা পরীক্ষাতে আসে, চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়? 1917 সালে, এটা মনে রাখবে। ঠিক আছে, এরপরে কি আছে? শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এটা একটা কনফিউশন প্রশ্ন অনেকেই তৈরি করে। ঠিক আছে, কনফিউশন তৈরি করে, কিন্তু এর সঠিক উত্তর হবে ক্রান্তীয় পর্ণমোচী, কিন্তু এর উত্তর হবে না। ঠিক আছে, অনেক আমি ভিডিওতে দেখেছি অনেকে বলেছে ক্রান্তীয় পর্ণমোচী, কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী নয়। এটা সঠিক উত্তর শিশু হবে, ক্রান্তীয় চিরহরিৎ। ঠিক আছে, যারা রিসার্চ করে সত্যিকারে ভিডিও বানাবে তারা কখনোই এটা ক্রান্তীয় পর্ণমোচী বলবে না, এটা হবে ক্রান্তীয় চিরহরিৎ শিশু। ঠিক আছে, থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত? থর মরুভূমি কোথায় অবস্থিত? রাজস্থানের থর মরুভূমি, ভারতের একমাত্র মরুভূমি রাজস্থানের থর মরুভূমি। ঠিক আছে, চলো পরেরটা কি আছে দেখি। লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? বর্তমানে মেসি প্রথমে এখানে 2021 সাল পর্যন্ত বার্সেলোনাতে ছিলেন। মেসি 2021 সাল পর্যন্ত কোথায় ছিলেন? বার্সেলোনাতে। তারপরে কোথায় যান? 2021 থেকে 23-এ কোথায় ছিলেন? প্যারিস সান জার্মাতে। তাহলে সঠিক উত্তর এটাই হবে। এখন যদিও বর্তমানে 2024 সাল চলছে, এখন মেসি কোথায় আছে? ইন্টার মিয়ামিতে খেলছেন। বর্তমানে 2024 সালে ইন্টার মিয়ামি ক্লাবে খেলছেন মেসি। ঠিক আছে, ইন্টার মিয়ামি। যারা ফুটবল ভালোবাসো তারা এটা ভালোভাবেই জানো। ঠিক আছে, দেখি এখানে কি আছে। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মেঘনাদ বধ কাব্যটা, এটা আমরা সবাই জানি, মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদ বধ কাব্য রচনা করেন। পরবর্তীতে কি আছে দেখি। অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? অমর্ত্য সেন কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? তাহলে এটা সঠিক উত্তর হবে, কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার লাভ করেন? এর সঠিক উত্তর হবে অর্থনীতিতে। কত সালে নোবেলটা পান? উনি নোবেল পান 1998 সালে। ঠিক আছে, 1998 সালে নোবেল পান। ঠিক আছে, চলো 57 নম্বরে কি আছে। ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে সম্পর্কিত? ইউরো শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? ইউরো শব্দটি অর্থনীতির সাথে সম্পর্কিত। ঠিক আছে, ইউরোপের যেসব দেশগুলো আছে তাদের যে প্রচলিত মুদ্রা, আমাদের যেমন মুদ্রা হচ্ছে প্রচলিত আমাদের মুদ্রার নাম কি? আমাদের মুদ্রার নাম রুপি। ঠিক আছে, এরকমভাবে ইউরোপের যেসব দেশগুলো আছে সেই সব দেশের মুদ্রা, সেগুলোকে ইউরো বলা হয়। ঠিক আছে, তাহলে মুদ্রার নাম হচ্ছে ইউরো। তাহলে মুদ্রাটা কিসের সঙ্গে সম্পর্কিত? অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। চলো পরেরটা দেখি। মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? মনসবদারি ব্যবস্থা সম্পর্কিত ছিল বিচার ব্যবস্থার সাথে। মনসব মনসব কথার অর্থ কি? এটা পরীক্ষাতে পড়ে। মনসব কথার অর্থ হচ্ছে পদমর্যাদা। পদমর্যাদা। ঠিক আছে, তাহলে মনসবের ব্যবস্থা কে চালু করেন? আকবর চালু করেন। ঠিক আছে, বেতন অনুযায়ী তিনি কর্মচারীদের পদমর্যাদাটা স্থির করতেন। ঠিক আছে, এরা ছিল মনসবদারি ব্যবস্থা আকবরের। ঠিক আছে, চলো পরেরটা কি আছে। ভারতের ম্যানচেস্টার নামে বিখ্যাত ছিল কে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। আহমেদাবাদ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কি কারণে বলা হয় ভারতের ম্যানচেস্টার? কারণ ইংল্যান্ডে যেরকম ম্যানচেস্টার শহরে প্রচুর পরিমাণে কাপড়ের কল আছে, সেখানে প্রচুর পরিমাণে কাপড় উৎপন্ন হয় সেখান থেকে, কলগুলোর থেকে। ঠিক একইরকমভাবে ভারতের যে গুজরাটের আহমেদাবাদ আছে, গুজরাটের আহমেদাবাদেও প্রচুর পরিমাণে কাপড়ের কল রয়েছে। ঠিক আছে, চলো পরেরটা কি আছে দেখি। নিচে কোন রাজ্যটির মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? মধ্যপ্রদেশের সঙ্গে সীমানা আছে বা কোন কোন রাজ্যের, সেটা জানলে তোমরা পেরে যাবে। কোন রাজ্যের সীমানা নেই? এটা সীমানা নেই হয়ে যাবে, এটা বিহার হয়ে যাবে। সীমানা কার কার সঙ্গে আছে? উপরে উত্তরপ্রদেশ আছে,
রাজস্থানের সাথে সীমানা আছে, উত্তরপ্রদেশ আছে, ঠিক আছে, এখানে মহারাষ্ট্র আছে এবং ছত্তিশগড়ের সাথে আছে, ঠিক আছে। আরেকটি কি ছত্তিশগড়ের সাথে আছে, ছত্তিশগড়ের সাথে সীমানা আছে, ঠিক আছে। আর নিচ দিকে আছে মহারাষ্ট্র হয়ে গেছে, রাজস্থান হয়ে গেছে, উত্তরপ্রদেশ হয়ে গেছে। আরেকটা রাজ্য হচ্ছে গুজরাট, হ্যাঁ গুজরাটের সাথে আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে গুজরাট। তাহলে এই 5টা রাজ্যের সাথে মধ্যপ্রদেশের সীমানা আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং গুজরাট। এই 5টা রাজ্যের সাথে সীমানা আছে। 8 নম্বর হচ্ছে বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় হোসেন শাহকে। হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। মানে ইনার পুরো নাম হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। আচ্ছা, বাংলার আকবর কেন বলা হয়? ইনার শাসনকালকে আবার বাংলার স্বর্ণযুগও বলা হয়, এটা পরীক্ষায় পড়তে পারে। ইনার শাসনকালকে বাংলার স্বর্ণযুগও বলা হয়, ঠিক আছে। ইনার শাসনকালকে আবার বাংলার স্বর্ণযুগও বলা হয়, ঠিক আছে। কেন ইনাকে বাংলার আকবর বলা হয়? কারণ আকবর যেমন অন্যান্য ধর্মের প্রতি সহিষ্ণু হয়ে উঠেছিলেন, ঠিক একই রকমভাবে বাংলার আলাউদ্দিন হোসেন শাহ অন্যান্য ধর্মের প্রতি খুব সহিষ্ণু ছিলেন, ঠিক আছে। তিনি তার আমলেই শ্রীচৈতন্য বৈষ্ণব আন্দোলন গড়ে তোলেন। তার যে সেনাপতি ছিলেন কবীন্দ্র পরমেশ্বর, তিনি আবার বাংলা ভাষায় মহাভারত রচনা করেন সে সময়, ঠিক আছে। এছাড়াও তার আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের নানা রকম সৃষ্টি হয়। এছাড়াও অনেক কিছু তার আমলে ঘটেছে, যার কারণে আকবরের সাথে তুলনা করে হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়েছে, ঠিক আছে। চলো পরেরটা কি আছে দেখি। শেষ প্রশ্ন আজকের। আজকে 25টা জিকে ছিল এখানে। এটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে। দেখো অষ্টাঙ্গিক মার্গটা কি, আবার এটা থেকে প্রশ্ন তোমাদের আসতে পারে। অষ্টাঙ্গিক মার্গকে চতুর্থ আর্য সত্য বলা হয়, এমনও পড়তে পারে। অষ্টাঙ্গিক মার্গকে চতুর্থ সত্য বা একে দুঃখ নিরোধ মার্গ, দুঃখ নিরোধ মার্গও বলা হয়, দুঃখ নিরোধ মার্গও বলা হয়, ঠিক আছে। অষ্টাঙ্গিক মার্গকে চতুর্থ আর্য সত্য বলা হয় এবং দুঃখ নিরোধ মার্গও বলা হয়। পরীক্ষা কেমন আসতে পারে, চতুর্থ আর্য সত্য কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত তেমন আসতে পারে, ঠিক আছে। তাহলে এগুলো তোমরা জেনে রাখবে। বৌদ্ধ ধর্মে দুঃখ নিরোধ করার জন্য 8টি মার্গের কথা বলা আছে, 8টি মার্গকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। ওকে, ঠিক আছে। আজকে 25টি জিকে ছিল। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। আজকের ক্লাস এই পর্যন্তই ডিয়ার স্টুডেন্টস, ধন্যবাদ।